অর্থনীতি এই জিনিসটা সবচেয়ে অপছন্দ করে সেটা হচ্ছে আনসার্টেনিটি। এবং ট্রাম্প যেভাবে করে আপনার আজকে ট্যারিফ কালকে ট্যারিফ নাই, আজকে এই দেশকে মাফ করা হচ্ছে, কালকে এই দেশকে যুক্ত করা হচ্ছে, এরকম করা হচ্ছে, এর ফলে সারা পৃথিবীতে এবং আমেরিকায় বিশেষ করে ইনভেস্টমেন্ট, কেউ কোনো নতুন ইনভেস্টমেন্ট করবে না। ট্যারিফ বসানোর বিষয়টিকে সমর্থন করলে ট্রাম্পের নীতিকে সমর্থন করছেন না। তিনি বলছেন যে চায়নাকে আসলে লক্ষ্য বস্তুতে পরিণত করে আসলে একটা নির্দিষ্ট হারে ট্যারিফ বসানো যেত, কিন্তু ট্রাম্প যেটি করছে সবাইকে তো শত্রু বানিয়ে ফেলছে। ট্রাম্প এসে ওই শুল্কের পরিমাণ করেছেন 100%, কিন্তু আপনার যেটা ডিসকারেজ করার জন্য কিন্তু 100% দরকার না। ওয়ান অফ দি রিজন যে ডলারের যে স্ট্রেংথ আর কি, রিজার্ভ কারেন্সি, আস্তে আস্তে কিন্তু রিজার্ভ কারেন্সি স্ট্রেংথ ডলার লুজ করবে, কারণ চায়না ইকোনমি পাওয়ার হয়ে যাচ্ছে। অল্টারনেটিভ কারেন্সি অনেকে চিন্তা করছে, সে মনে করছে এইভাবে খেলা খেলে বোধহয় সারা দুনিয়ার মানে জিনিসে ইয়া করতে পারবে, মিলিটারি মাইট এবং এই উদ্ভট কথাবার্তা বলে, কিন্তু আলটিমেটলি দেয়ার হ্যাজ টু বি সাবস্টেইন এক্সপেরিয়েন্স সব বিহুজের তো। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেনের কাছে যাব। ডক্টর মেহনাজ মোমেন, আপনি যে কথাটি বলছিলেন সেটি শুনবো, তার সাথে একটু যুক্ত করবেন কিনা। কবির হাসান যেটি বলছিলেন যে চায়নাকে হিট করতে চাওয়া হচ্ছে, হ্যাঁ, আমি খালি একটা কথা যোগ করতে চাই যে অর্থনীতি এই জিনিসটা সবচেয়ে অপছন্দ করে সেটা হচ্ছে আনসার্টেনিটি। এবং ট্রাম্প যেভাবে করে আপনার আজকে ট্যারিফ কালকে ট্যারিফ নাই, আজকে এই দেশকে মাফ করা হচ্ছে, কালকে এই দেশকে যুক্ত করা হচ্ছে, এরকম করা হচ্ছে, এর ফলে সারা পৃথিবীতে এবং আমেরিকায় বিশেষ করে ইনভেস্টমেন্ট, কেউ কোনো নতুন ইনভেস্টমেন্ট করবে না। সবাই আপনার অপেক্ষা করবে টাকার উপর, যে ওরা যখন বুঝতে পারবে নিশ্চিত ভাবে যে কি হতে যাচ্ছে, তখন তারা করবে। এটার ফলে কিন্তু আপনার অর্থনীতি সংকুচিত হবে। যে স্ট্যাগফ্লেশনের কথা বললে সেটাতে যেটা হয়, একই সাথে ইনফ্লেশন হয় এবং অর্থনীতি সংকুচিত হয়ে যায়, এবং অর্থনীতি সংকুচিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কারণ এই আনসার্টেনিটিতে কেউ বিনিয়োগ করতে চায়। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, যেটি কবির হাসান বলছিলেন যে ট্রাম্প আসলে যে কাজটি করছে চায়নার সাথে, এটি নিয়ে কিন্তু গতকালকে চাকসুমারও কথা বলেছেন, এবং তিনি কিন্তু ট্যারিফ বসানোর বিষয়টিকে সমর্থন করলে ট্রাম্পের নীতিকে সমর্থন করছেন না। তিনি বলছেন যে চায়নাকে আসলে লক্ষ্য বস্তুতে পরিণত করে আসলে একটা নির্দিষ্ট হারে ট্যারিফ বসানো যেত, কিন্তু ট্রাম্প যেটি করছে সবাইকে তো শত্রু বানিয়ে ফেলছে। একটু আপনার কাছে জানি যে বাণিজ্য নীতি যতটা না রাজনৈতিক ততটাই হচ্ছে কৌশলগত, কিন্তু ট্রাম্পকে এখানে রাজনীতি কিংবা কৌশলের বাইরে এসে কোনো একক নীতি কিংবা কোনো স্বেচ্ছাচারিতা করছে কিনা, এরকম কোনো কিছু আসলে মনে হচ্ছে কিনা? আমি আপনাকে একটু উদাহরণ দেই। চায়নায় যে ইলেকট্রিক গাড়িটা, যেটা বলা হচ্ছে যে সবচেয়ে এফিশিয়েন্ট এবং সবচেয়ে সস্তা ইলেকট্রনিক গাড়ি, হ্যাঁ, যে বিওয়াইডি, যেগুলো মোটামুটি ভাবে আমেরিকান ডলারে হয়তো 30,000 টাকায় পাওয়া যায়, এগুলোকে কানাডাতে আসে। এটা কিন্তু এটার উপর শুল্ক বসিয়েছিলেন 27%। আর মানে কি, উনি চেয়েছিলেন যে আমাদের দেশীয় আমেরিকায় যে গাড়ির প্রোডাকশন হয়, নট অনলি আমেরিকান কার, কারণ প্রোডাকশনটা গ্লোবাল প্রোডাকশন, অনেক ধরনের বিদেশি আছে। আপনি যদি টয়োটা হন্ডার কথা চিন্তা করেন, তাদেরও অনেক প্রোডাকশন আমেরিকায় হয়। মোট কথা, যেখানে আমেরিকান মানুষ কাজ করছে, তারা যেখান থেকে লভ্যাংশ পায়, তাদের প্রতিযোগিতা যাতে মানে তাদের যাতে এই চাইনিজ গাড়ির সাথে প্রতিযোগিতা করতে না হয়, তা এই জন্য কিন্তু একটা শুল্ক বসিয়েছিলেন 27%। হ্যাঁ, which seems very reasonable। হ্যাঁ, কিন্তু এখন ট্রাম্প এসে ওই শুল্কের পরিমাণ করেছেন 100%, কিন্তু আপনার যেটা ডিসকারেজ করার জন্য কিন্তু 100% দরকার না। এবং ট্রাম্পের যে পলিসিগুলো, এগুলোর দুইটা জিনিস হতে পারে। একটা হতে পারে যে এটার কোনো লং টার্ম আপনার স্ট্র্যাটেজি আছে, আমরা সেটা জানি না, এটা এভাবে করে হচ্ছে। আরেকটা হতে পারে যে এটা একটা রিয়াক্টিভ জিনিস, আজকে এটা বলা হচ্ছে, কালকে যখন দেখছে যে বন্ড মার্কেটের অবস্থা খারাপ, তখন এটাকে আবার চেঞ্জ করে ফেলা হচ্ছে। আবার যখন দেখা যাচ্ছে যে আমরা আসলে এই সমস্ত খবর পাচ্ছি যে যখন একটা $1 মিলিয়ন টিকেটের একটা ফান্ড রেজ, সেখানে আপনার অ্যাপেলের এক্সিট গেছে এবং বলে ট্রাম্পকে কনভিন্স করেছে, তখনই পরের দিনই কিন্তু আবার আইফোন এবং কিছু কিছু আপনার অন্য টেকনোলজি ট্যারিফের আন্ডারে পড়বে না। আবার কিন্তু আজকে বলা হচ্ছে না, সবাই ট্যারিফের আন্ডারে পড়বে। তো এখন আমি জানি না, যদি আমরা ধরি যে একটা কোনো স্ট্র্যাটেজি আছে যেটা আমরা জানি না, তাহলে এটা এক ধরনের, আর যদি এটা এরকমই হয় একদমই একটা রিয়াক্টিভ, আজকে যা মনে আসছে তা হচ্ছে। ওরা যে পলিসি, যেটার যে সমস্ত নাম্বারের উপর ভিত্তি করে যে পলিসি নেওয়া,
সব ভুয়া নাম্বার। কারণ যে জিনিসগুলো দেখানো হয়েছে যে অন্যান্য দেশ আমেরিকা থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, সেটা যে আপনার ট্রেড ডেফিসিয়েন্সি যেভাবে করে অঙ্কটা করা হয়েছে ওইটার কোনো মিনিং নাই। এই অঙ্কগুলো আসলে মানে এই সমস্ত আপনার যে যার ভিত্তির উপর এই ট্রেড ট্যারিফ পলিসি দাঁড়িয়ে আছে সেটাই কিন্তু সেটার কোনো ভিত্তি নাই। কাজে এই অর্থে যদি আপনি দেখেন এটা আর কি একদম বিশ্ব অর্থনীতিকে একটা হুমকির জায়গায় এনেছে। কিন্তু আমেরিকা 20 বছর আগেও যদি এরকম কোনো কিছু হতো, আমেরিকাকে অগ্রাহ্য করার কারো শক্তি থাকতো না। কিন্তু এখন কিন্তু বিশ্বের অর্থনীতি অনেক পরিবর্তন হয়েছে। আপনি দেখেন আমেরিকার জনসংখ্যা হচ্ছে পৃথিবীর 5% মতো, হ্যাঁ, এবং যতই আমেরিকার অর্থনীতি বড় হোক না কেন, আমাদের অর্থনীতির এখন আমরা সবচেয়ে বড় জায়গাটা দেখি যেখানে কনজাম্পশন, ভোক্তা কোথায়। আমরা কিন্তু দেখছি জনসংখ্যার দিক দিয়ে এশিয়াতে আপনার চায়না, ইন্ডিয়া, অন্যান্য সমস্ত অনেক দেশে আপনার ভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং তার থেকেও বড় কথা তারা আপনার মিডল ক্লাস অনেক মানুষ, মিডল ক্লাসে অনেক মানুষ যুক্ত হয়েছে। তার মানে কি তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। কাজে এখানে যদি যে জিনিস বিক্রি করা যাবে না সেটাকে কিন্তু খুব সহজে না হলেও সেটাকে আপনার একটা পলিসির আন্ডারে নিয়ে গিয়ে সেই জিনিসটাকে সরিয়ে অন্য জায়গায় মার্কেট করা যাবে। কাজে আমেরিকা যেই আপনার অ্যাডভান্টেজের কথা চিন্তা করছে, তাদের এত বড় ইকোনমি, কিন্তু এই অ্যাডভান্টেজের অনেক কিছু কিন্তু বদল হয়ে গেছে। সেই রিয়ালিটি আমার কাছে মনে হয় যে তারা সেই রিয়ালিটির উপর ভিত্তি করে এই পলিসিগুলো নিচ্ছে। যেটি মেহনাজ মোমেন বলছিলেন যে আসলে এটার পেছনে হয়তো বা কোনো স্ট্র্যাটেজি আছে, আপনিও কি আসলে তাই মনে করেন, নাকি এটি আসলে কৌশল নীতি কিংবা রাজনীতি থেকে বেরিয়ে এসে এক ধরনের খামখেয়ালিপনা? না, দেখুন, রাজনীতি এবং অর্থনীতি তো একটা সেপারেট না, কিন্তু এখানে রাজনীতি এবং অর্থনীতি দুটাই কাজ করছে। কারণ অলরেডি চাইনিজ ইকোনমি ইজ নাম্বার 1 যদি আপনি পার্চেসিং পাওয়ার প্যারিটিতে ইয়ে করেন। আমেরিকা আমি বলেছি 40 ট্রিলিয়ন ভার্সেস 30 ট্রিলিয়ন। কিন্তু আমার সানাদাবাদ যেটা বলছেন সবই ঠিক আছে, আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কি, যে আমেরিকান ডলার ওয়াজ মানে আশ্রয়ের বা সেফটি একটা জায়গা ছিল। এখন এই সেফটি যদি নেটটা আমেরিকা লুজ করে বিকজ অফ আনসার্টেনটি, যেটা আমি বললেন যে আনসার্টেন পলিসির কারণে একবার এক কথা বলছে আর একবার আরেক কথা বলছে। আইফোনের যে এক্সাম্পল দিলেন, টেরিফ আরোপ করে টেরিফ ফিরে নিয়েছে। এই আনসার্টেনটি লোকজন কিন্তু পছন্দ করে না বিজনেসে। লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হলে কেন আমাদের দেশ কন্টিনিউয়াসলি বেস্ট অফ দি ওয়ার্ল্ডের সাথে অলমোস্ট $1 ট্রিলিয়ন মানে ট্রেড ডেফিসিট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি? কারণ সারা বিশ্বের লোকজন আমাদেরকে বিশ্বাস করে, আমাদের ইকোনমিক স্টেবিলিটির উপর তাদের আস্থা আছে। কারণ ব্যালেন্স অফ পেমেন্টের দুইটা সাইড থেকে কারেন্ট অ্যাকাউন্টে যদি আমরা নেগেটিভ ট্রেড ডেফিসিট, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা পজিটিভ, কারণ বেস্ট অফ দি ওয়ার্ল্ড আমাদের কাছে আসে। ওয়ান অফ দি রিজন যে ডলারের যে স্ট্রেংথ আর কি, রিজার্ভ কারেন্সি, আস্তে আস্তে কিন্তু রিজার্ভ কারেন্সি স্ট্রেংথ ডলার লুজ করবে। কারণ চায়না ইকোনমি পাওয়ার হয়ে যাচ্ছে, অল্টারনেটিভ কারেন্সি অনেকে চিন্তা করছে। ডলার রিজার্ভ কারেন্সি হওয়ার কারণে আমরা যে দেশে আমাদের যে 3% বা 4% ইনফ্লেশন, এই ইনফ্লেশন অ্যাকচুয়াল ইনফ্লেশন অনেক নিচে। কারণ আমরা ডলার ছাপিয়ে আমাদের ডোমেস্টিক ইকোনমিকে ব্যালেন্স করতে পারি, এবং বিদেশে ডলার রাখতে চায় বলে আমাদের ইনফ্লেশনটা ইনডাইরেক্টলি ওদের কাছে চলে যাচ্ছে। আমরা কিন্তু এখানে এটা পেজটা ফিল করছি না। আমার সবচেয়ে বড় হয় যে কথাটা, যে বন্ড মার্কেটে যে ইয়েটা হলো, কারণ এইবার কোভিড এর পরও দেখেন মানে বন্ড মার্কেট মানে শুট আপ করেছে, কিন্তু এবার বন্ড মার্কেট ডাউন করেছে। এবং এটা কিন্তু একটা আলটিমেটলি অনেকে বলে, কেউ তাকে ধরতে বললেন ডোনাল্ড ট্রাম্পকে, বন্ড মার্কেট আলটিমেটলি ধরতে পেরেছে। কারণ ইট ইজ রিয়েলি অ্যালার্মিং। কারণ সারা দুনিয়ার লোকজন আমাদের কাছ থেকে আমাদের অ্যাসেট বিক্রি করে দিচ্ছে, অন্য জায়গায় টাকা সরিয়ে নিচ্ছে, ডলার উপর তাদের আস্থা নেই, আমেরিকান ইকোনমির উপর তাদের আস্থা নেই। এইটা হবে লং টার্ম মানে একটা এমন একটা ইম্প্যাক্ট যেটাকে আর রিভার্স করা সম্ভব হবে না। কিন্তু আমি একটি সেম টাইমে মনে করি, তো জানেন তো যে মানে তার একটা বই তো আছে, আর্ট মেকার, সে ডিল অফ দি আর্ট, কি জানি বইটার নাম ভুলে গেছি। সে মনে করছে এইভাবে খেলা খেলেই বোধহয় সারা দুনিয়ার মানে জিনিসে ইয়া করতে পারবে, মিলিটারি মাইট এবং এই উদ্ভট কথাবার্তা বলে। কিন্তু আলটিমেটলি দেয়ার হ্যাজ টু বি সাবস্টেন্স এক্সপেরিয়েন্স। সব দিহুজেরা তো তারা ট্রাম্পের সামনে সত্যি কথাটা বলতে সাহস পায় না। তো এইটা আমার মনে না বেশি দিন কন্টিনিউ করবে। আমার 6 মাস মেহনত আরো বেশি এটা নিয়ে অধ্যয়ন করেন। আলটিমেটলি একটা ইকুইলিব্রিয়ামে আসতে হবে, কারণ মিড টার্মের একটা ইম্প্যাক্ট পড়বে। ইকোনমি যদি রিসেশনে যায়, রিপাবলিকান বেসকে আঘাত করবে, কারণ যে সমস্ত পলিসি
এমন মাস নিয়েছে জজের মাধ্যমে, এটা কিন্তু রিপাবলিকান বেসকে আরো বেশি নাড়া দিচ্ছে, ট্যারিফ পলিসি আরো বেশি নাড়া দিচ্ছে। হিস্টোরিক একটা প্রেসিডেন্ট আছে 1860-তে, জন ম্যাকিনলি বলে এক ভদ্রলোক রিপাবলিকান ট্যারিফ আরোপ করেছিলেন। সেই ট্যারিফের ইম্প্যাক্টটা হয়েছে যে নেক্সট ওই বছরই একটা ইলেকশন ছিল, 93 সিট লুজ করেছে ডেমোক্রেটদের কাছে। এটার কিন্তু একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, যারা রিপাবলিকান স্ট্র্যাটেজি তাদের ঠিক করছে। আমার 6 মাসের পরে ট্রাম্প হ্যাজ টু বিহেভ, আদারওয়াইজ ইজ গোয়িং টু লুজ কংগ্রেস, ইজ গোয়িং টু লুজ সিনেট পসিবলি, এবং সে কিন্তু তখন আর কিছুই করতে পারবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।